প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জটিলতায় ভারত। অন্যদিকে ভারতের পোশাক কেনা বন্ধ করল যুক্তরাষ্ট্রের ক্রেতারা। জিরো রিটার্ন দাখিল ফৌজদারি অপরাধ, সতর্ক করল এনবিআর। গাজা উপত্যকা নিয়ে মতবিরোধে জড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 8 উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে মন্ত্রী পরিষদ সচিবের আহ্বান। নির্বাচনকে সামনে রেখে দ্রুত ইলেকশন অ্যাপ চালু করতে প্রধান উপদেষ্টার নির্দেশ। অন্যদিকে নির্বাচন উপলক্ষে 9.5 লাখ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। অন্যদিকে পরিবহন ধর্মঘটের নামে জিম্মির পুরনো খেলা বন্ধ করার দাবি যাত্রী কল্যাণ সমিতির। হাসপাতালে অ্যান্টিভেনম নেই, 2 সপ্তাহে সাপের কামড়ে 5 জনের মৃত্যু। রেস্টুরেন্টের লাইসেন্স নিতে 19 অনুমতি লাগে, বিনিয়োগ করবে কে? প্রশ্ন আমির খসরুর। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে লাখো মানুষের বিক্ষোভ। অন্যদিকে গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনায় ইসরায়েলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বললেন এরদোয়ান। পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈশ্বিক প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা কূটনৈতিক উদ্যোগ বড় ধাক্কা খেয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টাগুলো শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতিতে। এর ফলে নয়াদিল্লির বৈশ্বিক অবস্থান ও কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শনিবার মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাও ধাক্কা খেয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে 7 আগস্ট থেকে ভারতীয় পোশাক শিল্পে 25% শুল্ক আরোপ হওয়ায় মার্কিন ক্রেতারা অর্ডার স্থগিত ও পণ্য তোলা বন্ধ করে দিয়েছে। ফলে বস্ত্রশিল্পে অস্থিরতা তৈরি হয়েছে। গোকাল দাস এক্সপোর্ট সহ শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিকল্প বাজার ও মহাদেশে কারখানা স্থাপনের চেষ্টা করছে। জাতীয় রাজস্ব বোর্ড জিরো রিটার্ন নিয়ে ভ্রান্ত তথ্য ছড়ানো নিয়ে সতর্ক করেছে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়ের ঘর শূন্য রেখে আয়কর রিটার্ন দাখিল করা আয়কর আইন 2023 অনুযায়ী বেআইনি ও শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কিছু পোস্টে বলা হচ্ছে, রিটার্নের সব ঘরে শূন্য বসালে করদাতা দায়মুক্ত থাকবেন। এনবিআর বলছে, এসব ভ্রান্ত তথ্যের কারণে কিছু করদাতা ইচ্ছাকৃতভাবে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের ভুল বা মিথ্যে তথ্য দিচ্ছেন, যা সম্পূর্ণ অপরাধ। এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, রিটার্নের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় যথাযথভাবে দেখানো বাধ্যতামূলক। মিথ্যা বা শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অধিকৃত গাজা উপত্যকা নিয়ে মতবিরোধে জড়িয়েছে বিশ্ব পরাশক্তিগুলো। সম্প্রতি পুরো গাজা দখলের পরিকল্পনার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যা অনুমোদন করেছে তার মন্ত্রিসভা। এ উদ্যোগে গ্রিন সিগন্যাল দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলকে বাধা দেবেন না, তবে যুক্তরাজ্য এ পরিকল্পনায় সায় দিচ্ছে না। বরং গাজা দখলের মানবিক বিপর্যয়ের আশঙ্কায় তারা ফিলিস্তিনকে শর্ত সাপেক্ষে স্বীকৃতি চিন্তা করছে। যুক্তরাজ্যের সফরে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যু তোলেন এবং সাফ জানান, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। অন্তর্বর্তী সরকারের 8 উপদেষ্টার বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সরকার। শনিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা এক বিবৃতিতে বলা হয়, নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন সাত্তার, যা দায়িত্বজ্ঞানহীন ও জন আস্থার জন্য ক্ষতিকর।
সরকার জানায় এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে এবং সাত্তারের কাছে কোনো অসদাচরণের প্রমাণ থাকলে তা দ্রুত আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত ইলেকশন অ্যাপ চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি অ্যাপটি যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করারও নির্দেশ দেন। উপপ্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার আইসিটি সহকারী ফাইজ তাইয়েব আহমেদ জানান, অ্যাপে প্রার্থী, ভোট কেন্দ্র, অভিযোগ দাখিল সহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে। এদিকে নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের জন্য সোয়া 9 লাখ ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে প্রায় 3,500 প্রশিক্ষক তৈরির মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 130 কোটি টাকা। সড়ক পরিবহন আইন সংশোধন সহ 8 দফা দাবিতে ঘোষিত 72 ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘটটি মঙ্গলবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত চলার কথা ছিল। রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে আলোচনা শেষে সমাধানের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই ধর্মঘটকে মানুষকে জিম্মি করার পুরনো কায়দা বলে উল্লেখ করে তা জরুরি ভিত্তিতে বন্ধের দাবি জানায়। মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী নেতৃত্ব বদলেও পরিবহন সেক্টরের চরিত্রের পরিবর্তন হয়নি। বিগত সরকার পরিবহন নেতাদের নিয়ে একচেটিয়াভাবে স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিয়েছে, যা সড়কে নৈরাজ্য বাড়িয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে সাপে কাটা 5ম শ্রেণীর ছাত্র সাকিবুল ইসলাম 4 হাসপাতালে ঘুরেও ভ্যাকসিন না পেয়ে দিনাজপুর নেওয়ার পথে মারা যায়। শনিবার তাকে দাফন করা হয়। শোকস্তব্ধ পরিবার ও গ্রাম জুড়ে চলছে মাতম। সাকিবুলের বাবা ইসরায়েল উদ্দিন জানায়, বালিয়াডাঙ্গি, হরিপুর, ঠাকুরগাঁও ও বীরগঞ্জ হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে দিনাজপুর নেওয়ার পথে ছেলেকে হারান। একই কারণে গত 2 সপ্তাহে জেলায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডক্টর আনিসুর রহমান জানান, চাহিদা পাঠিয়েও অ্যান্টিভেনম মেলেনি। কেন্দ্রীয় ওষুধাগারেও সংকট রয়েছে, তবে আনার চেষ্টা চলছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একজন রেস্টুরেন্টের ব্যবসা করেন, তার জন্য লাইসেন্স নিতে 19টি অনুমতি লাগে। এদেশে বিনিয়োগ করবে কে? সিরিয়াস ডিরেগুলেশন না করলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে না, অর্থনীতি ঠিক হবে না। রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের 365 দিন শীর্ষক সংলাপে আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে শনিবার তেল আবিবে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। ইসরায়েলের গাজা দখলের ঘোষণার পর এ আন্দোলন হয়। বিক্ষোভকারীরা জিম্মিদের ছবি তুলে ধরে মুক্তির দাবি জানান এবং সেনাদের যুদ্ধ থেকে বিরত রাখার আহ্বান জানান। এএফপির মতে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ, তবে জিম্মি পরিবারের একটি দলের দাবি সংখ্যা ছিল প্রায় 1 লাখ। এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় যুদ্ধবিরতি সমাবেশ। এদিকে ইসরায়েলের দখল পরিকল্পনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, তুরস্ক সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে। পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার প্রধান নির্বাচনী কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এ ঘোষণা দেন। তিনি বলেন, 54 বছরের নির্বাচনী ব্যবস্থায় কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি, তাই পিআর পদ্ধতি 2 কক্ষেই চাই। পিআর হলো এমন নির্বাচন ব্যবস্থা যেখানে জাতীয়ভাবে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হয়। তাহের জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামাতের আপত্তি নেই, কারণ তারা আগেই ফেব্রুয়ারি বা এপ্রিলের কথা বলেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.